মিয়ানমারের উস্কানিতে যুদ্ধে জড়াবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে তার জবাব দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে বাংলাদেশ দুর্ভোগে পড়বে, সেটা দুঃখজনক। রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, দেশে এখন অর্থনৈতিক সংকটে, সেখানেই এই বোঝা বাড়তি চাপ সৃষ্টি করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে। এমনি বর্তমানে যে সরকার, সেই সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে যে আমাদের উই আর নট ইন গুড টার্মস, এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। দেশে আক্রমণ হলে তা প্রতিহত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শনিবার শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে কোস্টগার্ড এবং বর্ডার গার্ড সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। যদি কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানে, তাহলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন সেনাপ্রধান। দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয়, সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সেন্ট মার্টিন থেকে অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধজাহাজ এবং সেটা নিয়ে একটা পরিস্থিতি, এ নিয়েই কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী বীর বিক্রম এবং নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। ইশফাক ইলাহি চৌধুরী, মিয়ানমারে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে তাদের জলসীমায় যুদ্ধজাহাজের একটা উপস্থিতি, এটা হচ্ছে মূল ঘটনা এবং সেটা নিয়ে এক ধরনের পরিস্থিতি, সতর্কতা, উদ্বেগ। কিন্তু মানে এই কনফিউশনটা কেন তৈরি হলো আসলে? কনফিউশন নয়, কারণ যদি ওখানে নাফ নদী তো খুবই চিকন হয়ে গেছে এবং বিশেষ করে যে চরের কথা যেটা বললেন, সেটা টেকনাফের ঠিক দক্ষিণে যে নতুন চরটা হয়েছে, ওই চরটাকে যদি পাশ দিয়ে যেতে হয়, তাহলে কিন্তু বোটগুলো মায়ানমারের সীমান্তে ঢুকে পড়বে। কিন্তু যদি তারা শাহপরী দ্বীপ থেকে যদি যে কোনো জাহাজ চলে বা বোট চলে, তাহলে কিন্তু সেখানে আপনার বেশ চড়া আছে এবং বাংলাদেশের যে মধ্যরেখা আমাদের যেটা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশের সীমান্তে থেকেই তারা অপারেট করতে পারে এবং করছে। এবং মূল সেন্ট মার্টিনসের এখানে যেটা আপনার জাহাজগুলো বারবার দেখানো হচ্ছে, এখানে কিন্তু গুগলসে গিয়ে আমি দেখলাম যে মাত্র 13 কিলোমিটার বাংলাদেশের সেন্ট মার্টিনসের পূর্ব সীমান্ত, পূর্ব উপকূল আর আপনার মায়ানমারের পশ্চিম উপকূলের মধ্যে দূরত্ব 13 কিলোমিটার এবং তার ঠিক মধ্যভাগ দিয়ে আপনার আন্তর্জাতিক সীমান্ত যাচ্ছে। অর্থাৎ একটা জাহাজ যদি মায়ানমার সীমান্তের 6 কিলোমিটার পর্যন্ত থাকে অথবা বাংলাদেশ সীমান্ত থেকেও এরকম 6-7 কিলোমিটার দূরে থাকে, তাহলে কিন্তু সেটা কোনো ভায়োলেশন বলে আমরা সেটাকে গণ্য করবো না। এবং ছবিগুলো দেখে যেটা মনে হয়েছিল আমার কাছে, যে তারা মায়ানমারের কোস্টের ভিতরে আছে এবং যেটা সামরিক বাহিনী আমরা বলি যে নেভাল গানফায়ার সাপোর্ট, অর্থাৎ তাদের নেভির গান দিয়ে তারা ওখানে, যেহেতু সরকারি বাহিনী প্রচন্ড চাপের মুখে আছে, আরাকান আর্মির সাথে যুদ্ধ হচ্ছে, তো নেভিতে যেহেতু ওদের আরাকানের আর্মির তো নেভাল ফোর্স নাই, সুতরাং এই নেভাল ফোর্সকে ডাকা হয়েছে ওই তাদের গানফায়ার সাপোর্ট দেওয়ার জন্য। এবং যখন গানফায়ার সাপোর্ট তাদের প্রয়োজন হয়নি, তখন তারা চলে আসছে সেন্ট মার্টিনসের এখানে এবং তারপরে হয়তো তাদের মিশন শেষ করে তারা চলে গেছে। এবং একই সঙ্গে কিন্তু বাংলাদেশ, একটা ভিডিওতে আমি দেখলাম, এবং আসলে সবসময় বাংলাদেশের কোস্ট গার্ডের শুধুমাত্র ওখানে বেস নাই, বাংলাদেশ কোস্ট গার্ডেরও জাহাজ ওখানে পেট্রোল করতে থাকে। সুতরাং আমি মনে করি না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বা এই ধরনের কখনো বিঘ্নিত হয়েছিল। তবে জনগণের যে জীবনযাত্রায় যখন বিঘ্ন ঘটে, সেটা আমাদের জন্য ডেফিনেটলি উদ্বেগের কারণ এবং সরকারের উচিত হবে
এটা অতি সত্বর নিবারণ করা। কারণ আমরা কিন্তু কমপ্লিট নিউট্রালিটি অন দ্য সেন্স দ্যাট পজিটিভ নিউট্রালিটি অবলম্বন করেছি। মায়ানমারের প্রায় আমার মনে হয় 1500 এখন পর্যন্ত অথবা আরো বেশি হবে সৈন্য, তাদের বর্ডার গার্ড এবং বর্ডার গার্ড পুলিশ এবং কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা পালিয়ে ওই আরাকান আর্মির সাথে যুদ্ধে পালিয়ে বাংলাদেশে আসছে। আমরা তাদেরকে রিসিভ করেছি, তাদেরকে যদি মেডিকেল হেল্প দেওয়া লাগে দিয়েছি এবং সত্তর তাদের দেশে ফেরত পাঠিয়েছি। সুতরাং আমাদের তাদের গ্রেটফুল হওয়া উচিত, তাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বাংলাদেশ সরকারকে যে আমরা এমনও করতে পারতাম। এবং ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি যে আমাদের আমরা করতে পারতাম যে যেই বাংলাদেশে সে আরাকান আর্মির সদস্য হোক অথবা মায়ানমারের বর্ডার পুলিশ সদস্য হোক বা আর্মির সদস্য হোক, তারা যদি বাংলাদেশ সীমান্ত ক্রস করে, আমাদের সব অধিকার আছে তাদেরকে আটক করা, তাদেরকে ডিফারেন্ট ক্যাম্পে রাখা, মেডিকেল হেল্প লাগলে তো দিবই, কিন্তু তাদেরকে আটক রাখা এবং যতক্ষণ পর্যন্ত তারা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশ থাকতো। কিন্তু আমরা তাদেরকে আমাদের সুপ্রতিবেশী সুলভ আচরণ আমরা করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়েছি। তো এখানে যদি আমাদের কারোর উপরে গোলাগুলি হয়, এটা আলাপ আলোচনার মাধ্যমেই হয়েছে এবং ওই দেশে বাংলাদেশের অনেকে আটক ছিলেন, জেলে আটক ছিলেন, তাদেরকেও আমরা একইভাবে ফেরতও এনেছি। সে সংখ্যাটাও অনেক বড়। শমশের মবিন চৌধুরী, মানে নদীর নাব্যতা একটা ইস্যু। ইশফাক ইলাহি চৌধুরী যেমন ব্যাখ্যা করছিলেন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সেন্ট মার্টিনস দ্বীপে যেতে মিয়ানমারের একটা জলসীমা ব্যবহার করতে হচ্ছে খুব অল্প সময়ের জন্য, ফলে এই একটা বাধা তো আছেই। কিন্তু মানে এই যে একটা কনফিউশন তৈরি হলো নানান জায়গায়, সেটা আসলে কেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, সেন্ট মার্টিনস দ্বীপটাকে একটা পর্যটক ভিত্তিক দ্বীপ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে, অনেক পর্যটক সেখানে যাচ্ছিলেন এবং সেটা সেভাবে উন্নতি হতো। এখন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সেন্ট মার্টিনসে যারা বাসিন্দারা, তাদেরকে খাদ্য সামগ্রী যেটা মানে বাংলাদেশের ভূখণ্ড থেকে যায়, সেটাই কয়েকদিন ধরে যেতে পারছিল না। 2-3বার চেষ্টা করা হয়েছিল, হচ্ছিল না। কারণ সেখানে মিয়ানমারের পক্ষ থেকে, মিয়ানমারের নৌবাহিনী হোক, কোস্টগার্ড হোক বা আরাকান আর্মি হোক, তারা গোলাগুলি করছিল। বাংলাদেশের কিছু নৌবাহনের উপরে তারা গোলাগুলি করেছে। তো সেন্ট মার্টিনসের বাসিন্দারা কিন্তু শুধু অনিশ্চয়তায় বা নিরাপত্তাহীনতায় তারা ভুগছে না, তাদের দৈনিক সামগ্রী সেগুলো তারা পাচ্ছিল না, এখন তারা পাচ্ছে। এখন বিষয়টা আরেকটু মানে উদ্বেগের জায়গাটা বেড়েছে, যেটা ইশফাক ইলাহি বললেন যে আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমারের নৌবাহিনী যে ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছিল, তারা আমাদের সেন্ট মার্টিনের কাছে চলে এসেছিল। আমি মনে করি না বা এখন পর্যন্ত কোনো কিছু আমি তথ্য পাইনি যে তারা বাংলাদেশের সমুদ্র সীমা লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক সীমা তারা এখনো লঙ্ঘন করেনি। তবে ভবিষ্যতে যে তারা করবে না, মানে তারা এটা কিন্তু মানে প্রতিনিয়ত বিষয়টা বা পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে এই কারণে যে আমরা দেখছি যে আমাদের ভূখণ্ডে মিয়ানমারের মর্টার এসে পড়েছে, আগে আর্টিলারি শেল এসে পড়েছে, গোলাগুলির আওয়াজ শোনা যায়। এলাকার জনগণ খুবই আতঙ্কের মধ্যে তারা জীবন কাটাচ্ছেন, রাতে তারা ঘুমাতে পারেন না, ঘর ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য সেখান থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তো সার্বিকভাবে দেখতে গেলে এখানে বিষয়টা অত্যন্ত ঘোলাটে এবং আরো খারাপের দিকে, আরো অবনতি করতে পারে। কারণ মিয়ানমারের এই সামরিক জান্তা অগণতান্ত্রিক এবং সম্পূর্ণ অমানবিক একটি সামরিক জান্তা, তারা কিন্তু মরিয়া হয়ে গেছে। মরিয়া এই কারণে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মি তো মাত্র একটা গোষ্ঠী যারা মিয়ানমারের এই সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। আরো অনেক জায়গায় চীনের সীমান্ত এলাকায়, থাইল্যান্ডের সীমান্ত এলাকায় অহরহ ঘটনা ঘটছে এবং মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণ দেশের উপরে তারা অনেকটা হারিয়ে ফেলেছে এবং এটা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। তো এই দুর্বলতাকে তারা কাটাতে এমন কোনো পদক্ষেপ নেবে না ভবিষ্যতে
যেখানে বাংলাদেশের সমুদ্র সীমা লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, আজকে আমাদের সেনাবাহিনীর প্রধান খুব পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের যদি আন্তর্জাতিক সীমান্ত বা আমাদের সার্বভৌমত্বের উপরে কোনো ধরনের হুমকি আসে, আমরা প্রস্তুত আছি সেটা মোকাবেলা করার জন্য। এই বিষয়টা কিন্তু ভালোভাবে মিয়ানমার সরকারকে বা মিয়ানমারের জানতাকে জানানো উচিত। আমি যেটা পত্রপত্রিকায় দেখলাম যে আমাদের রাষ্ট্রদূত যিনি আছেন উনি গিয়ে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটার একটা প্রতিবাদ জানিয়েছেন। আমি আশা করি যে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত যিনি আছেন তাকেও তলব করে বলা হবে পরিষ্কার ভাষায় যে তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমরা আভ্যন্তরীণ ভাবে এটা নিরসন খুঁজে বের করবে। আমাদের আন্তর্জাতিক সমুদ্র সীমা হোক, স্থল সীমান্ত হোক, তোমরা কোনো অবস্থায় করবে না। লঙ্ঘন করলে আমরা সেটা প্রতিরোধ করব, যে শক্তি আমাদের আছে। কিন্তু বাসিন্দাদের কথা যদি আমরা ভাবি, তারা কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে আছেন এবং ভীতত্রস্ত কথা শুনলেন। আপনাদের যেটা প্রতিবেদন আপনি দেখাচ্ছিলেন, এটা ইন্টারনেটের কারণে হয়তো খুব পরিষ্কার ভাষায় সবকিছু শুনতে পারছিলাম না আমরা। কিন্তু বিষয়টা হলো যে ওখানকার বাসিন্দারা তাদের নিরাপত্তা, তাদের স্বাভাবিক জীবনযাপন, তারা বাংলাদেশের নাগরিক। সেন্ট মার্টিনে যারা বাস করেন তারা বাংলাদেশের নাগরিক। তাদের জীবনের নিরাপত্তা, তাদের জীবন জীবিকা নিশ্চিত করা, তাদের খাদ্যদ্রব্য তাদের সময় মতো তারা পেতে পারেন, সেটা কিন্তু সরকারের একটা বিরাট দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সরকার পালন করবে, কিন্তু এই ভয় ভীতির পরিস্থিতি তো যাচ্ছে না, এটা আরো দিনে দিনে আরো বেশি ঘোলাটে হতে যাচ্ছে। জি, ইশফাক ইলাহি চৌধুরী, মানে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা বাংলাদেশে আছে তারা তো একটা ঝুঁকি অবশ্যই, কিন্তু এই ঝুঁকিটা দিন দিন বাড়ছে। শমশের মবিন চৌধুরী যেভাবে ব্যাখ্যা করছিলেন, এটা আপনি মনে করেন কি না যে ঝুঁকিটা আসলে কোন লেভেলে বাড়ছে? সঙ্গে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে যে মানে জলসীমা ব্যবহারের আর কি, বেসামরিক কাজে যদি আমি জলসীমা ব্যবহার করি, সেটার আসলে কি ধরনের আন্তর্জাতিক আইন আছে? সেটা আকাশপথ হোক বা জলপথ হোক। আমি যদি আমার বাসিন্দাদেরকে খাদ্য সামগ্রী বা সাধারণ জীবন জীবিকা যেটা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে, শমশের মবিন চৌধুরী বলছিলেন, সেটা যদি আমি যদি ওই অন্য কারোর জলসীমা সামান্য ব্যবহার করি, সেটার আসলে কি পদ্ধতিটা কি? ইশফাক ইলাহি চৌধুরী ডিসকানেক্টেড হয়েছেন। জি, শমশের মবিন চৌধুরী, মানে এটা আপনি মানে কি মনে করেন? আমার যদি যেমন সামান্য জলসীমা যদি আমি মিয়ানমারের ব্যবহার করতে বাধ্য হই, সেটার আসলে প্রসিডিউরটা কি, নাকি করাই যায় না? না, এটা মানে করা যাবে না কেন? এটা যদি আমরা মিয়ানমারের তেমন একটা সরকারের সাথে আমরা একটা আলাপ আলোচনা করেছি, এটা মানে ট্রানজিট রুট হিসাবে আমাদের সমুদ্র ট্রানজিট রুট মানে কিছুটা এলাকা হলেও মিয়ানমারের সমুদ্র সীমাকে আমাদের ব্যবহার করতে আমরা বাধ্য হচ্ছি। সেটাকে যদি আমরা মিয়ানমার সরকারকে বোঝাতে পারি, এটা কোনো সামরিক বিষয় নয়। তবে যেহেতু ইতিমধ্যে কয়েকটা নৌযানের উপর গুলি করা হয়েছে, এইগুলোর নিরাপত্তার জন্য আমাদের কোস্টগার্ড তাদের সঙ্গে থাকতে পারে এবং করা হয়েছে, সেগুলো ব্যবহার করতে গেলে মিয়ানমার সরকারকে জানানো আমাদের প্রয়োজন রয়েছে যে এটা কোনো সামরিক মহড়া নয় বা সামরিক কোনো পদক্ষেপ নয় যেটা মিয়ানমারের বিরুদ্ধে। এটা হচ্ছে সেন্ট মার্টিনদের বাসিন্দাদের তাদের জীবনযাপন করার জন্য এটা প্রয়োজন। তবে এটা মানে জটিল যে মিয়ানমার যে সরকারটা রয়েছে তারা সবকিছু ভূত দেখে। মানে হঠাৎ দেখবে বাংলাদেশের কোস্টগার্ড ওখান দিয়ে অল্প কয়েক কিলোমিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হলেও কোস্টগার্ডের যদি একটা পেট্রোল বোট দেখে, তারা হয়তো সেটা নিয়ে কোনো একটা, এই জন্য তাদের সঙ্গে আলাপ আলোচনা করাটা দরকার। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে বোঝাতে হবে যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। জি, ইশফাক ইলাহি চৌধুরী, মানে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা সেখানে আছে তারা একটা বাংলাদেশের ভিতরে তো বাংলাদেশে তো একটা ঝুঁকি, আমরা দীর্ঘদিন ধরে তাদেরকে আমরা এখানে রাখছি এবং দেশের অভ্যন্তরের যেরকম ঝুঁকি, সীমান্তেও নানান ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে বলছেন। শমশের মবিন চৌধুরী হিসেবে ব্যাখ্যা করছিলেন। আপনি আসলে কতটা দেখেন যে ঝুঁকি ক্রমাগত কতটা বাড়ছে? আসলে ঝুঁকি শোনা যাচ্ছে, আমি একটু তো আসলে ঝুঁকি তো বাড়ছে এবং বাড়তে থাকবে।
কারণ জনসংখ্যা যেটা প্রথমে আসছিল সেটা জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন জনসংখ্যা যোগ হচ্ছে সেখানে, এবং এই জনসংখ্যা যার কোনো ভবিষ্যৎ নাই, যারা একটা কোনো পার্মানেন্ট কোনো কাজ নেই তাদের, এবং তারা তাদের নিজেদের ভবিষ্যৎ, নতুন জেনারেশন, এমনও যারা ওখানে যাওয়ার পরে জন্ম হয়েছে তাদেরও এখন 12-13 বছর বয়স হয়ে গেছে, আরো বেশিও হতে পারে, তারা আর কিছু নতুন কোনো জীবনের তারা সন্ধান পাচ্ছে না। সুতরাং বিভিন্ন আইন শৃঙ্খলার মানে বিভিন্ন আইন শৃঙ্খলা জড়িত কর্মকাণ্ড প্লাস মায়ানমারের ভিতরে যেসব ঘটনা ঘটছে সেখানে স্বাভাবিকভাবেই তাদের একটা সহানুভূতি থাকবে সেই সব শক্তির সাথে যারা মায়ানমারের এই জান্তার বিরুদ্ধে তারা সংগ্রামে আছে। সুতরাং আমরা চাই বা না চাই, এমন হতে পারে যে রোহিঙ্গা জনগোষ্ঠী ধীরে ধীরে এক অংশ, বিশেষ করে যারা বয়সে কম এবং যারা ইউথফুল যেটা বলি আর কি, তারা ইয়াং জেনারেশন, তারা হয়তো বেশ কিছু অর্গানাইজেশন ইতিমধ্যে আছে তাদের সাথে জয়েন করতে পারে, এবং তখন কাউন্টার হিসাবে হয়তো বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন হতে পারে, এবং আমরা হয়তো প্রক্সিতে জয়েন করে ফেলতে পারি, আমরা জয়েন হয়ে যেতে পারি। তো সেটা আমাদের সাবধান হতে হবে, এবং আমাদের সবার স্বার্থের জন্য এটা বিশেষ করে বাংলাদেশ, ভারত, চীন, আমরা সবসময় বলে আসছি যে আমাদের সবার স্বার্থের জন্যই এই রোহিঙ্গা সমস্যাটাকে অতি দ্রুত সমাধান, অর্থাৎ তাদেরকে তাদের নিজ দেশে ফেরত নেওয়া, এটার ব্যাপারে কমপ্লিট কিছু স্টেপ তাদের গ্রহণ করা উচিত, এবং তারা যত শীঘ্র সম্ভব বাংলাদেশের ভূমি ত্যাগ করুক, সেটাই তখনই বাংলাদেশের পক্ষে নিরাপত্তার এসুরেন্স যেটা আমরা চাচ্ছি সেটাই সম্ভব হবে। জি, শমশের মবিন চৌধুরী, মানে রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন এটাই মূলত মানে, এবং সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ইউএসএ তাদের স্বার্থ আছে, সেই সুতরাং এটা যদি সমাধান করতে হয় এই ইস্যুটা, তাহলে এই দেশগুলোর আসলে প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ এখানে। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী এটা নানান ফোরামে তুলেছেন, প্রতিনিয়ত তুলে যান। সম্প্রতি তিনি ভারত সফর করতে যাচ্ছেন, একই সঙ্গে পরের মাসের শুরুতেই চীন সফর করবেন। আপনি আসলে কি আশা করেন? না, আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তো 2017 সাল থেকে খুব শক্ত ভাষায় বলে আসছিলেন, এবং এখন যেটা বলছেন বারবার উনি কথা পুনরাবৃত্তি করছেন যে এই রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্টি হয়েছে, মিয়ানমারকে এটা সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু বাস্তবতা হলো যে এই যানটা যতদিন মিয়ানমারের সরকার নিয়ন্ত্রণে রয়েছে ততদিন রোহিঙ্গারা সেখানে প্রত্যাবাসনের সম্ভাবনা শূন্যর নিচে থাকতে যদি হয়, শূন্যের নিচে, কারণ তাদেরকে তো ফেরত নেওয়ার জন্য ওখান থেকে বিতাড়িত করেনি, তারা ওই আরাকানটা রোহিঙ্গা মুক্ত করতে চেয়েছে। এই রোহিঙ্গার আভ্যন্তরীণ পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ পরিবর্তন না ঘটা পর্যন্ত আমি মনে করি না যে রোহিঙ্গারা ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সেখানে আমাদের জন্য ভয়টা আরো বেশি, যেটা ঈশ্বরকে ইঙ্গিত করছিলেন। সেদিন আমি ওই পার্শ্ববর্তী নির্বাচনী আসনের এমপি জেনারেল ইব্রাহিমের সাথে কথা বলছিলাম, বলল তার পরিসংখ্যান যে 8-9 লক্ষ রোহিঙ্গা যারা এসেছিল তারা এখন 11 থেকে 12 লক্ষ সংখ্যা দাঁড়িয়েছে। এদের বেশিরভাগ যুবক, এরা কিন্তু নিঃস্ব, সবকিছু হারিয়েছে। যখন একটা যুবক নিঃস্ব হয়ে যায় এবং দেখে তার চোখের সামনে তার আত্মীয় স্বজন, তার জীবনের ভবিষ্যৎ একদমই অন্ধকার, তখন তার হাতে অস্ত্র তুলে নেওয়াটা খুব অস্বাভাবিক বিষয় না। আমরা চাই কি না চাই, আমরা প্রক্সি ওয়ারে জড়াতে চাই না, এটা আমাদের নীতি নয়, এটা আমার নীতির বিরুদ্ধে। কিন্তু এমনও ঘটতে পারে যে আমাদের অজান্তে বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তারা কোনো প্রক্সি ওয়ারে জড়িত মানে হয়ে যেতে পারে। সেখানে বাংলাদেশের দোষারোপ একটা আসবে, চাপ আসবে। তবে বাংলাদেশ সরকার তো পরিষ্কার করেছে যে আমরা উস্কানিমূলক কোনো কাজ করব না, আমরা তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার তোমরা সমাধান বের করো। কিন্তু এই পরিস্থিতি, এই রোহিঙ্গার প্রত্যাবাসন যতদিন পর্যন্ত মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা না আসছে, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না আসছে, এমনকি যেটা প্রাদেশিক সরকারের কথাও বলা হচ্ছে, এটা নিয়ে আসিয়ান এখন খুব জোরালোভাবে চেষ্টা করছে, এটি গণতান্ত্রিক ফেডারেল স্টেট অফ মিয়ানমার তারা বলছে, সেটা যদি করা যায় সেখানে সামরিক জান্তার তেমন কোনো প্রভাব থাকবে না, গণতান্ত্রিক একটা সমাজ হবে, সেটা রাতারাতি ঘটবে না। এবং রাতারাতি ঘটবে না বলে এই রোহিঙ্গাকে আমাদেরকে বহন করতে হবে। আমাদেরকে এখন আন্তর্জাতিক মহলের কাছে
জোরালোভাবে বলতে হবে যে রোহিঙ্গা প্রত্যাবাসন আমরা আশা করি হবে, তবে না হওয়া পর্যন্ত এদেরকে যত ধরনের আর্থিক সামাজিক সাহায্য সহযোগিতা দেওয়া সেটা দেওয়া প্রয়োজন। জি, দুঃখজনক হলেও সত্য যে ইউক্রেনের উপরে রাশিয়ার যুদ্ধ চাপিয়ে দেওয়া এখন মধ্যপ্রাচ্যে ঘটছে, যে সকল কিন্তু পাশ্চাত্য বিশ্বের এবং জাতিসংঘের নজর চলে গেছে ওদিকে। জি। রোহিঙ্গারা এখন তেমন কোনো আলাপে নয়, এটাই আমাদের জন্য একটা বিরাট এবং আমরা দুর্ভাগ্য, এবং রোহিঙ্গাদের ভাগ্য। হ্যাঁ, এবং অনেক জায়গায় শুনছি ওদেরকে যে সাহায্য সহযোগিতা কমে গেছে। আপনি বলছিলেন যে এটা আসলে আজকে ওবায়দুল কাদেরও পরিষ্কার করেছেন যে এমনি দেশের যে অর্থনৈতিক সংকট তার মধ্যে আবার এই চাপটা আসলে বাড়তি চাপ হিসেবে এসেছে। অনেক ধন্যবাদ শমশের মবিন চৌধুরী, বীর বিক্রম এবং এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজ সংবাদ যুগে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।